আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। যারা এবছর অষ্টম মানে গত বছর আর কি, এখন তো গত বছরই বলতে হবে, 2025 তো অলরেডি গত হয়ে গেছে, এখন 26 শুরু হয়েছে। তো গত বছর 2025 সাল মানে গত বছর মানে 2025 সালে যারা অষ্টম শ্রেণী পাশ করছেন, এই বছর মানে 2026 সালে যারা নবম শ্রেণীতে উঠতেছেন, আপনাদের কিন্তু একটা ক্লাস আমি নিচ্ছিলাম, যে ক্লাসটা আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন যে হ্যাঁ, আসলে খুবই খুবই ভালো হয়েছে ক্লাসটা। মানে আমি বলছিলাম যে দুইটা বা তিনটা ক্লাস নিব আমরা, যে এই বইটা যে আমরা কোর্স করাবো, সেটার আমি একটা ভিডিও আপনাদেরকে দিব, এটা বলছিলাম যে দুইটা বা তিনটা ভিডিও আপনাকে দিব। এই দুইটা ভিডিও আপনি দেখবেন, দেখার পরে আপনি নিজের ডিসিশন নেবেন যে আসলে আমি কি এই জায়গায় আমি যদি আহ, ওনার কাছে পড়ি বা ওনার কাছে যদি আমি কোর্সটা করি, তাহলে আমার আসলে আমি তার পড়াটা বুঝতে পারতাছি কিনা, এরকম বিষয় আপনি ডিসিশন নিতে পারবেন। দেখবেন যে আমার যদি ভালো লাগে, মানে আমার পড়া যদি আপনারা বুঝেন, তাহলে অবশ্যই আসবেন। অলরেডি কিন্তু দুইজন স্টুডেন্ট আসছে আমার কাছে, দুইজন। ওনারা বলছে যে আপনার কাছে আমি কোর্স করব, তাহলে এরকম আরো অনেক আসবে, অনেক স্টুডেন্ট এরকম আসবে। তো যাই হোক, আমরা গত দিন একটা ক্লাস দিছিলাম হচ্ছে তৃতীয় অধ্যায়ের উপর। আজকে কিন্তু তৃতীয় অধ্যায়ের উপর দিব না। আজকে আপনারা দেখে মনে করতেছেন যে বোর্ডে তো হাবিব ভাই একটা সমকোণী ত্রিভুজ আঁকায়া রাখছে, তাহলে মনে হয় জ্যামিতি পড়াবে আজকে। কিন্তু না, আমরা আজকে জ্যামিতিও পড়াবো না, আজকে আমরা বীজগণিতও পড়াবো না, জ্যামিতিও পড়াবো না। তাহলে কি পড়াবো? আজকে হচ্ছে আমাদের ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি, ত্রিকোণ, ত্রি মানে কত? ত্রি মানে হচ্ছে তিন, কোণ, ত্রিকোণ মানে তিন কোণের মিতি মানে পরিমাপ। মিতি মানে কি বোঝায়? পরিমাপ। অর্থাৎ আমাদের একটা ত্রিভুজের যে তিনটা কোণ থাকে, এই তিনটা কোণ নিয়ে আমাদের হিসাব করতে হবে। এই তিনটা কোণ দিয়ে আমাদের অনেক ডিটেলস আলোচনা করতে হবে। এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিতে মানে সমকোণী ত্রিভুজ, বিশেষ করে আমাদের যে ত্রিভুজটা নিয়ে আমাদের আলোচনা করা হবে, মানে তিনটা কোণ নিয়ে যেহেতু আলোচনা করা হবে, তিনটা কোণ আমার কার মধ্যে থাকবে? তিনটা কোণ তো আমার একটা ত্রিভুজের মধ্যে থাকে। তার মানে আমাদের একটা ত্রিভুজ নিয়ে আলোচনা করা হবে। বেসিক্যালি আমাদের খুব বেশি পরিমাণে যে ত্রিভুজটা নিয়ে আমাদের আলোচনা করা হয়, সেই ত্রিভুজটার নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের একটু বোঝার চেষ্টা করেন যে আমাদের আসলে এই সমকোণী ত্রিভুজটা নিয়ে আমাদের এই ত্রিকোণমিতিতে আমাদের বেশ বিরাট আলোচনা আছে। আপনারা কেবল শুরু, আপনারা এর আগে কোনোদিন ত্রিকোণমিতি পড়ছেন? অষ্টম শ্রেণী পর্যন্ত ত্রিকোণমিতি ছিল না। যখন নবম শ্রেণীতে উঠছেন, এখন থেকে আপনাদের ত্রিকোণমিতি আছে। ত্রিকোণমিতির কি দেখছেন আপনি? কেবল শুরু। দেখবেন যে ত্রিকোণমিতি খুব কঠিন একটা অধ্যায়, খুব কঠিন একটা অধ্যায়, এরকম আপনারা মনে করবেন। কারণ এই নবম দশম সাধারণ গণিতে একটা ত্রিকোণমিতির অধ্যায় আছে, আর উচ্চতর গণিতের যে ত্রিকোণমিতির অধ্যায়টা রে আল্লাহ, ওই অধ্যায়টা কেউ পড়বেন না। ওই অধ্যায়টা আসলে খুবই কঠিন। এই উচ্চতর গণিতের যে অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি, এবং আমাদের ইন্টারমিডিয়েটের যে ত্রিকোণমিতির অধ্যায়টা আছে, সেটা তো আরো কঠিন। তো যত উপরে যাবে তত শুধু কঠিন হতে থাকবে। ত্রিকোণমিতি আসলে খুব কঠিন, এটা নিয়ে আমাদের একদম বাস্তবের সাথে অনেক মিল আছে। এই অধ্যায়টা বাস্তবের সাথে কি আছে? অনেক মিল আছে। যাই হোক, আপনাদের একটু ভয় দেখাইলাম। তো আসেন, ত্রিকোণমিতি আপনাদেরকে একটু সহজ করে দিই। দেখেন, আমাদের এই অধ্যায়টাতে শুরু করার আগে আমাদের অনেক বেসিক জানতে হবে। আমরা যত বেসিক মানে করতে পারবো, আয়ত্ত আনতে পারবো, আমাদের বেসিক যত স্ট্রং হবে, তত আমরা বেশি বেশি কি করতে পারবো? তাড়াতাড়ি ত্রিকোণমিতি সলভ করতে পারবো।
তবে আমাদের যেমন আমরা একটা বাংলা ভাষায় কথা বলতেছি না, আমরা আমরা হচ্ছে বাংলা ভাষায় কথা বলি। তো এরকম ইংরেজি ভাষা আছে, এরপর হচ্ছে আরবি ভাষা আছে, উর্দু ভাষা আছে, হিন্দি ভাষা আছে। আপনারা হয়তো অনেকেই ইংরেজি ভাষা পারেন, অথবা অনেকেই আহ, কি ভাষা বলে এটাকে, উর্দু ভাষা বা হিন্দি ভাষা পারেন আপনারা। কিন্তু আপনারা কি জানেন, ইংরেজদের একটা ভাষা ছিল, মানে ওই শাসন আমলে এই 1957 সাল, না 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত, যখন এই যে ওইটাকে কি বলা হয়, আপনারা পড়ছেন অষ্টম শ্রেণীতে, বাংলাদেশের বিশ্ব পরিচয় প্রথম অধ্যায়ে ছিল এটা, ঔপনিবেশিক যুগ বলা হয়। এই যুগে ইংরেজরা কি করতো, বাংলাদেশে আইসা ওদের রাজত্ব করত, বাংলাদেশের মানুষদেরকে শাসন করত। তখন ইংরেজরা আসলে কি ভাষায় কথা বলতো, ওরা ওরা হচ্ছে ইংরেজি ভাষায় কথা বলতো। আবার কেউ আছে এই যে ইংরেজি মানে যে গ্রিক ভাষা, গ্রিক ভাষাটা কেন বাংলাদেশে আসলো, এটার পিছনে কিন্তু ওইখানে কারণটা লুকিয়ে আছে। তো যাই হোক, আমরা ওই দিকে যাব না। আমরা হইতাছে এতটুকু জানবো যে গণিত শিখতে গেলে বা পদার্থ বিজ্ঞান শিখতে গেলে আমাদের অবশ্যই গ্রিক শব্দ সম্পর্কে জানতে হবে, গ্রিক বর্ণমালা সম্পর্কে আমাদের আইডিয়া নিতে হবে। যেমন আমরা পাই জানি, পাই অবশ্যই পায়ের মান জানি আমরা হচ্ছে 3.1416, 3.1416। এই এই গ্রিক বর্ণটা আসছে আমাদের দুইটা জায়গায় থেকে, একটা ছিল ওই ঔপনিবেশিক যুগ থেকে, আরেকটা হচ্ছে আহ বেশিরভাগ বিজ্ঞানী, মানে এগুলো তো বিজ্ঞান রিলেটেড, এই গণিত পদার্থ বিজ্ঞান এগুলো বিজ্ঞানের অন্তর্ভুক্ত না। তো এই বিজ্ঞানের অন্তর্ভুক্ত এই বিষয়গুলো আসলে বিজ্ঞানীরা যে জায়গা বেশি গবেষণা করে, যেমন চীন, এরপর হইতেছে মানে এরকম কিছু আছে, জাপান। তো এরকম কিছু জায়গায় আমাদের গ্রিক শব্দ ব্যবহৃত হয়, এর বৈজ্ঞানিক ভাষা আর কি। তো গ্রিক ভাষার যে বর্ণমালা, সেই বর্ণমালাগুলো দিয়ে আসলে এগুলোর নামকরণ করা হয়। তো আমরা যেমন ইংরেজির ক্ষেত্রে ইউজ করি ABCDEFGH, অনেকজনের জেড পর্যন্ত বলতে গেলে অনেক ভুল করবেন, তাই না? ছোট ক্লাসে পড়ছেন, অনেকের মনে নাই। এবং সরাসরি ক খ বলতে গেলেও আপনাদের অনেকের ভুল হবে, চন্দ্রবিন্দু পর্যন্ত বলতে পারবেন না। তো এরকম গ্রিক ভাষার যে বর্ণমালা, তার মধ্যে একটা হচ্ছে পাই, হচ্ছে একটা ওই বর্ণমালা। এটার নাম আমরা কি বলি, পাই। পায়ের মান হচ্ছে 3.1416। আরেকটা হচ্ছে যে এটাকে আমরা বলি হইতাছে থেটা। এই চিহ্নগুলোর নাম আপনাদের মনে রাখতে হবে। আপনারা যদি পদার্থ বিজ্ঞান পড়েন তাহলে দেখবেন যে আসলে কতগুলা, ইংরেজি বর্ণমালায় তো মাত্র 26টা, ওইগুলা মনে হয় 52টারও বেশি। গ্রিক বর্ণমালায় অনেকগুলা আছে, থেটা আছে, এটার নাম হচ্ছে থেটা। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে আলফা, এটা হচ্ছে আমাদের আলফা। এটা হচ্ছে আমাদের বিটা, এটা হচ্ছে আমাদের বিটা। এরপরে হচ্ছে গামা, এটার নাম হচ্ছে গামা। এরপর হচ্ছে আমাদের ফাই, ফাই, এটা হচ্ছে ফাই, এটা হচ্ছে আমাদের ওমেগা। তাহলে কোনটার নাম কি, সেই জিনিসগুলো আমাদের সাধারণত এগুলো মনে রাখতে হবে আমাদের। তাহলে কি বলি, অবশ্যই ছক আকারে আমাদের বইয়েই দেওয়া আছে। যাদের যাদের নাম মনে থাকে আপনারা শুধু বইটা খুলবেন, তাহলেই পাবেন। এখানে দেওয়া আছে থেটা, এটার নাম হচ্ছে আলফা, এটার নাম হচ্ছে বিটা, এটা হচ্ছে গামা, এটা হচ্ছে ফাই, এটা হচ্ছে ওমেগা। বেসিক্যালি এই ছয়টা আপনারা ত্রিকোণমিতির জন্য মনে রাখবেন। এরপর আসেন যে আমাদের যে একটা সমকোণী ত্রিভুজ, বেসিক্যালি এটা আমাদের মানে ত্রিকোণমিতি, তিনটা কোণ, মানে তিনটা কোণ মানে একটা ত্রিভুজ নিয়ে যে আমাদের আলোচনা করা হবে। সেখানে আমাদের ত্রিকোণমিতিতে কিন্তু আমাদের সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, সমকোণী, স্থূলকোণী, সূক্ষ্মকোণী সকল প্রকার ত্রিভুজ নিয়ে আমাদের আলোচনা করা হয়। কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে মানে সমকোণী ত্রিভুজ নিয়ে যতটুকু আলোচনা করা হয়, বাকি পাঁচটা ত্রিভুজ নিয়ে সমান আলোচনা করা হয়। মানে সবথেকে ঊর্ধ্বে আছে হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ দিয়ে আমাদের সব থেকে বেশি পরিমাণে আলোচনা করা হয় এই ত্রিকোণমিতি। যাই হোক, ত্রিকোণমিতিতে এই সমকোণী ত্রিভুজটা আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো বিশেষ করে এই এই অধ্যায়ের জন্য মানে নবম দশম সাধারণ গণিতে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে,
এই সাধারণ গণিতে আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হইতেছে এই সমকোণী ত্রিভুজটা। আমাদের যখন উচ্চতর গণিতে যাবো তখন ওখানে সূক্ষ্মকোণী ত্রিভুজ তো অনেক আছে, সূক্ষ্মকোণী ত্রিভুজ দিয়ে আমাদের অনেকগুলা ম্যাথ আছে। যাই হোক, এখানে আমার একটা কোণ হয়েছে, এই কোণটা ধরলাম হচ্ছে আমার থিটা। এই কোণটা যখন আমি থিটা ধরলাম, দেখেন আমার এই সমকোণী ত্রিভুজটার মধ্যে তিনটা বাহু আছে। কি কি বাহু আছে? এ বি বাহু, এ বি একটা বাহু আছে, বি সি একটা বাহু আছে, আর এ সি একটা বাহু আছে। তিনটা বাহু আছে না আমাদের। এই তিনটা বাহুর আমার তিনটা স্পেশাল নাম আছে। এটা আপনারা দেখবেন যে একটা স্পেশাল যদি কোনো কিছু থাকে তার ওইটা স্পেশাল একটা নামও থাকে। তাহলে এই যে যেহেতু ত্রিভুজ এর ক্ষেত্রে আমাদের এই ত্রিকোণমিতির ক্ষেত্রে যেহেতু আমাদের এই সমকোণী ত্রিভুজটা স্পেশাল, এই কারণে এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহু আছে, তিনটা বাহুর আলাদা আলাদা নাম আছে, কিন্তু অন্য কোনো ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এটা নাই। শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে তিনটা বাহুর তিনটা নাম আছে। এখন আপনাদের বিপরীত বাহু, বিপরীত কোণ সম্পর্কে জানতে হবে। যেমন সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের যে কোনো একটা কোণ, যে ত্রিভুজের একটা কোণ হবে 90 ডিগ্রি, যে ত্রিভুজের একটা কোণ হবে 90 ডিগ্রি, তাহাকে বলা হবে সমকোণী ত্রিভুজ। তাহলে দেখেন এই যে এই ত্রিভুজটার মধ্যে সব থেকে বড় কোণ মানে 90 ডিগ্রি কোণ, এই 90 ডিগ্রি কোণ কোনটা? তখন আপনারা অবশ্যই বলবেন যে কে, এই যে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। হ্যাঁ, আপনাদের অ্যান্সার রাইট। আমাদের বি নামক যে কোণটা সেটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এই বি নামক যে কোণটা সেটা আমাদের মানে কোন কোন বাহু মিলা উৎপন্ন করছে? দেখেন আমাদের যে তিনটা বাহু আছে, এ বি, বি সি এবং এ সি। তাহলে এই তিনটা বাহুর মধ্যে আমার এই বি কোণটা উৎপন্ন করছে হচ্ছে এ বি বাহু এবং বি সি বাহু। এ বি বাহু এবং বি সি বাহু, এই দুইটা বাহু মিলা আমাদের এই কোণটা উৎপন্ন করছে। তাহলে এই দুইটা বাহু যদি আমি বাদ দেই তাহলে থাকবে হচ্ছে এসি বাহু। যে বাহুটা আমার বাকি থাকবে এটাই হবে এই যে কোণটা উৎপন্ন করছে সেই কোণটার বিপরীত বাহু। তাহলে আমার যে বি কোণটা আমাদের যে দুইটা বাহু মিলা কোণ উৎপন্ন করবে, সেই দুইটা বাহু আমি বাদ দিলে যে অপর আরেকটা বাহু থাকবে সেটাকে বলা হবে আমাদের সমকোণের বিপরীত বাহু। এই যেটা হলো সমকোণ মানে 90 ডিগ্রি, এটার বিপরীত বাহু। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণের এই যে এটা সমকোণ, এই সমকোণের যে বিপরীত বাহুটা এটাকে নাম দিছে হচ্ছে অতিভুজ। এটার নাম কি দিছে? অতিভুজ দিছে। তাহলে তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। আসলে আমার ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা আমার ক্লাসটা করবেন। যেমন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি যে বীজগণিতের উপর যে একটা ক্লাস নিছি, ওই ক্লাসটা কিন্তু আপনাদের অনেকের আমি জিনিসটা অনেক মতামত দেখছি, সবাই বলছেন যে হ্যাঁ ক্লাসটা আসলে খুবই অনেক সুন্দর হয়েছে, আমরা কি যা বোঝাইছেন আমরা বুঝতে পারছি। তো এরকম এই ভিডিওটা আমি দিলাম, আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ওই বীজগণিতের ওই ক্লাসটির আমি কি করব লিংক দিয়ে দিব। আপনারা দুইটা ক্লাসই করবেন, দুইটা ক্লাস করার পর তারপর আমাকে নক দিবেন। তাহলে আমাদের যে সমকোণ এই বাহু আর এই বাহু মিলা করে তৈরি করছে, তাহলে এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে এসি মানে হচ্ছে আমাদের এখানে এসি হচ্ছে আমাদের অতিভুজ, এসি হচ্ছে আমাদের অতিভুজ। এই অতিভুজ হওয়ার পরে দেখেন আমার যদি কোণ দুই জায়গায় উৎপন্ন হতে পারে, এই কোণের মাধ্যমে মানে যে কোণটা হচ্ছে 90 ডিগ্রি, সেই কোণটার মাধ্যমে আমরা ডিসিশন নিব কোণটা অতিভুজ। জাস্ট ওইটার কাজ আমাদের শেষ, এটার কাজ আমাদের কি শেষ। এবার এটার কাজ শেষ, এখন রয়েছে হইতাছে এই কোণ আর রয়েছে এই কোণ। এই দুইটা কোণ কিন্তু আমাদের আছে। এখন কোণ আমাদের এখানে উৎপন্ন হইতে পারে, এখানে উৎপন্ন হইতে পারে। যদি কথায় কথায় এখানে কোণ উৎপন্ন হয়, কোণটা কোথায় হয়? এখানে উৎপন্ন হয়। তাহলে এই কোণটা আমাদের কোন কোন বাহু মিলা কোণ উৎপন্ন হয়েছে? অবশ্যই আমাদের অতিভুজ যে বাহুটা এবং বিসি বাহুটা, বিসি নামক বাহু, এই বিসি বাহু আর অতিভুজ বাহু, অতিভুজ এবং যে বিসি বাহু,
এই দুইটা বাহু মিলা আমাদের এই থিটা কোণটা উৎপন্ন করছে। তাহলে অতিভুজের সাথে মনে রাখবেন, এই অতিভুজ নামক যে বাহুটা আছে সেই বাহুটার সাথে অপর এক যে বাহু, মানে অতিভুজের সাথে অপর যে বাহু মিলা আমাদের কোণটা উৎপন্ন করতেছে, সেই বাহুটাকে নাম দিছে হচ্ছে ভূমি। সেই বাহুটার নাম দিছে কি? ভূমি। তাহলে আমাদের এই যে বিসি, এই বিসিটা হবে আমাদের ভূমি। বিসি হবে আমাদের কি? ভূমি হবে। তাহলে এরপর দেখেন আমাদের এটা হলো অতিভুজ, আর যেহেতু এখানে কোণ উৎপন্ন করছে তার মানে আমার বিসি বাহু মিলা কোণ উৎপন্ন করছে, বিসি বাহু হইতেছে আমাদের ভূমি। এখন অতিভুজ আর ভূমি যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমাদের আরেকটা বাহু থাকবে। অতিভুজ আর ভূমি বাদ দিলে আমাদের আরেকটা বাহু থাকবে। অপর যে বাহুটা থাকবে সেই বাহুটাকে বলা হবে লম্ব। সেই বাহুটা হচ্ছে আমাদের এবি। তাহলে এবি হচ্ছে আমাদের লম্ব। এবি হচ্ছে আমাদের কি? লম্ব। তাহলে আপনারা আপনাদেরকে বুঝতে সুবিধার জন্য আপনাদেরকে আমি যেটা বলি যে নিচে এটা উপর আর এটা হচ্ছে নিচ, তাই হইতেছে না। নিচে যদি কোণ উৎপন্ন করে তাহলে এই যে আনুভূমিক বরাবর যে রেখাটা বাহুটা সেটা হবে আমাদের ভূমি। আর যদি এখানে কোণ উৎপন্ন করে তাহলে উল্লম্ব বরাবর যে রেখাটা যে বাহুটা সেটা হবে আমাদের ভূমি। আর অতিভুজ আর ভূমি বাদ দিলে যেটা থাকবে ওটাই লম্ব। আর অতিভুজটা কি? সমকোণ যে দুইটা বাহু মিলে কোণ উৎপন্ন করবে, ওই দুইটা বাহু বাদ দিলে অপর যে বাহুটা থাকবে সেটা হবে আমাদের অতিভুজ। তাহলে আপনারা অবশ্যই এখন নির্ণয় করতে পারবেন যে হ্যাঁ, আসলে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোনটা অতিভুজ, কোনটা ভূমি আর কোনটা লম্ব, এইটা আপনাদের আইডেন্টিফাই করতে পারবেন। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের ত্রিকোণমিতির ক্ষেত্রে আমাদের 6টা অনুপাত আছে। কয়টা অনুপাত আছে বললাম? 6টা। এই 6টা অনুপাত আমরা দেব হচ্ছে, 6টা অনুপাতকে বলা হয় একটা হচ্ছে যেহেতু থিটা কোণ উৎপন্ন করছে, তাই না? আমার অনুপাত হচ্ছে সাইন, কোসেক, কস, সেক, ট্যান, কট, এগুলা। আর একটু দূরে দূরে লিখি তাহলে আমাদের আরো অনেক কিছু লিখতে হবে এখানে, তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আজকে হচ্ছে আমাদের ত্রিকোণমিতির একদম বেসিক ক্লাস। এই সাইন কস ট্যান এগুলা কোথা থেকে আসলো, বা এই যে বিষয়গুলা যেগুলা আমাদের জানতেই হবে ত্রিকোণমিতির জন্য। আজকের ক্লাসটা আমি বেসিক বোঝাচ্ছি, কিন্তু যখন আমরা মূল ক্লাস শুরু করব, এখন এই যে ওই দিন বীজগণিতের কিছু বেসিক দেখাইছি না, সূত্র দেখাইছি, এরপরে দু একটা ম্যাথ দেখাইছি, আজকে কোনো ম্যাথ দেখাইতেই পারবো না। ত্রিকোণমিতির ক্ষেত্রে আজকে কোনো প্রকার ম্যাথ আমি দেখাইতে পারবো না, কারণ বেসিক আলোচনায় আজকে শেষ করতে পারবো কিনা জানি না। বেসিক আলোচনা যেগুলো আছে এগুলাই শেষ করতে পারবো কিনা জানি না। অলরেডি 18 মিনিট শুরু হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে। আমরা নিতেই পারি হচ্ছে আমি যে ক্লাসগুলো নেই, এই ক্লাসগুলো নেই হচ্ছে বড়জোর 40 থেকে 45 মিনিট। বড়জোর 40 থেকে 45 মিনিট এর মধ্যে আমি যতটুকু বুঝাইতে পারি, কারণ আমি যদি খুব বড় ক্লাস যদি নেই আপনারা করবেন না। তাহলে আমাদের যে এই 9.1 এবং 9.2 দুইটা অংশ আছে, 9.1 এর জন্য আমার হচ্ছে 32টা সূত্র। কয়টা সূত্র মুখস্থ রাখতে হবে আমাদের? 32টা। আর হচ্ছে 9.2 এর জন্য হচ্ছে 36টা। তাহলে 32 আর 36 হচ্ছে আমাদের 68টা সূত্র আমাদের মুখস্থ রাখতে হয় এই অধ্যায় 9 পারার জন্য। কোনো মাফ নাই, 68টা সূত্র আপনার মুখস্থ করতেই হবে যদি আপনি ত্রিকোণমিতি পারতে চান। এখন আমাদের প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে এই অতিভুজ, ভূমি এবং লম্ব এগুলোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছিলেন এক বিজ্ঞানী, যার নাম আপনারা অনেকেই জানেন, যার নাম হচ্ছে পিথাগোরাস। পিথাগোরাস নামের এক বিজ্ঞানী, সে একটা উপপাদ্য দিছে যাকে বলা হয় পিথাগোরাসের উপপাদ্য। ওইটা আপনাদের লাগবে। ওটা হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। কোন তো সেখান থেকে আমাদের
অতিভুজের সূত্রটা কি হবে, অতিভুজ সমান কত হবে এবং ভূমির সমান কত হবে এবং লম্বর সমান কত হবে, তাই না? পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমি যদি একটু লিখি, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে আমার মোট 3টা সূত্র আছে। আপনারা যদি একটু খেয়াল করেন, আমি 3টা সূত্র আপনাদের জন্য লিখবো না, আমি জাস্ট আপনাদেরকে একটু বলবো। আসলে 3টা সূত্র কিছুই না, আমি যদি এই একটা যদি পারি তাহলে আমি বাকি 2টা এমনিও পারবো, আর যদি বাকি 2টা যদি নাও পারি তাহলেও আমার চলবো। কিন্তু মূল সূত্র হইতেছে আমার এইটা, বুঝতে পারছেন? আমার যদি বাকি 2টা যদি এই 2টা থেকে মানে এটা থেকে ওই বাকি 2টা আনা যায়, যদি আমরা ওই 2টা জানতে পারি তাহলে তো জানতে পারলাম, ভালোই হইলো। আর যদি না জানতে পারি তাহলে অসুবিধা নাই, জানতে হবে বিষয়টা এমন না। কিন্তু আমার ম্যাথ পারতেছি কিনা সেটা হচ্ছে আমাদের মেন কথা। আমরা যদি একটা সূত্র না জেনেও, আমরা যদি একটা সূত্র জানি না তারপরেও যদি আমরা ম্যাথটা মিলাইতে পারি, সলভ করতে পারি, তাহলে তো ভালো। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার। এখন এই যে এই সমকোণী ত্রিভুজের কথার কথা, বিসি দেওয়া আছে হচ্ছে 4 মিটার দেওয়া আছে, এবি দেওয়া আছে 3 মিটার। কথার কথা, তাহলে এসি বাহুটা কয় মিটার হবে, এসি বাহুটা আমাদের কয় মিটার হবে? তো এরকম প্রশ্নের সমাধান আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে বের করতে পারি। দেখেন আমাদের এই বিসি হয়ে যাচ্ছে ভূমি, বিসি কি ভূমি আমাদের, আর এবি এবি দেওয়া আছে হচ্ছে লম্ব, তাহলে ভূমি এবং লম্ব দেওয়া আছে, তাহলে লম্বর জায়গায় বসাবো 3, ভূমির জায়গায় বসাবো 4। আমাদের রইলো কেন, শুধু অতিভুজ রইলো। তাহলে অতিভুজটা কত সেটা আমাদের কিন্তু বের হয়ে আসবে। তো আসেন বের করি। তাহলে আমাদের অতিভুজ স্কয়ার হচ্ছে এই লম্ব যে আমাদের দেওয়া আছে, লম্ব হচ্ছে কত এবি, এবি কত দেওয়া আছে আমাদের 3। এই দেখেন লম্বর পাওয়ার একটা 2 আছে, তাহলে লম্বর জায়গায় যেহেতু আমি 3 লিখলাম, তাহলে 3 এর পাওয়ার আমার একটা 2 আবো। এরপর হইতাছে প্লাস আমাদের যে ভূমি, ভূমির জায়গায় দিতে পারি আমরা 4, 4 কে আমাদের স্কয়ার করতে হবে। এরপর অতিভুজ এই যে এই পাশে যে স্কয়ারটা আছে, এটা আমি গত ক্লাসেও আপনাদের বলছিলাম। ওইগুলো আসলে শুধু বীজগণিতের যে বেসিক বিষয়টা এমন না, ওইগুলা প্রত্যেক অধ্যায়েরই বেসিক। এক পাশে দেখেন, এই কথাটা আমি বলছিলাম, যারা গত ক্লাসটি করছেন তারা অবশ্যই জানেন যে এক পাশে যদি পাওয়ার 2 থাকে, সেটাকে যদি আমি পাওয়ার অন্য পাশে যদি নেই, তাহলে এই স্কয়ারটা আরেক পাশে রুট হয়ে যায়। তাহলে এই স্কয়ারের পাশে এসে রুট হইল, তারপরে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তাহলে এটা আপনারা কি করবেন, ক্যালকুলেটর হাতে নেবেন। ক্যালকুলেটর হাতে নিয়ে আপনি রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার দিবেন, কত আসবে? 5 আসবে। আর এগুলা মিটারে দেওয়া ছিল, তাহলে এটাও আমাদের মিটার আসবে, মানে এটা হবে আমাদের 5 মিটারই হবে। এটা আমাদের কয় মিটার হবে তাহলে? 5 মিটার হবে। মানে যে কোনো 2টা দেওয়া থাকবে, আমাদের এই 2টা দেওয়া ছিল, হয়তো বা এই 2টা দেওয়া থাকতে পারে বা এই 2টা দেওয়া থাকতে পারে, যে কোনো 2টা দেওয়া থাকবে, অপর আরেকটা আমাকে নির্ণয় করতে বলবে। সেক্ষেত্রে আমি এই অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই উপপাদ্যটা ব্যবহার করে আমি সমাধান করতে পারবো। তাহলে আর এই যে বিষয়গুলা, এগুলোর মধ্যে একটা কোণ দিয়া দেয়, এগুলো হচ্ছে অনুপাত, সাইন কস ট্যান কোসেক সেক কট, এগুলো হচ্ছে একটা অনুপাত, এবং এগুলোর সাথে কোনো একটা কিছু থাকবে। যেমন এখানে আমি সবগুলোর সাথে থিটা দিয়ে দিলাম, এগুলোর সাথে কোনো একটা কিছু থাকবে সব সময়। এগুলোর সাথে কি থাকবে? যে কোনো একটা সামথিং, যে কোনো একটা কিছু আপনার দেওয়া থাকবে। আর এই অনুপাতের সাথে যে জিনিসটা দেওয়া থাকবে সেটা হবে একটা কোণ, সেটা আমাদের একটা কোণ নির্দেশ করবে। মানে অনুপাতের সাথে যে জিনিসটা থাকবে সেটা আমাদের একটা কোণ নির্দেশ করবে। যেখানে এখানে কোণ আছে আমাদের থিটা, এখানে কোণ হচ্ছে আমাদের থিটা, এই কারণে আমি প্রত্যেকটার সাথে আমি থিটা দিয়ে দিচ্ছি। তাহলে অতিভুজ, এটা অতিভুজ ভূমি এবং লম্ব। এখন অনুপাত মানে কি? একটা ভগ্নাংশ, অর্থাৎ একটা ভগ্নাংশকে আমরা
সাইন থিটা লিখি, কিন্তু সেই ভগ্নাংশটা কি? অবশ্যই একটা ভগ্নাংশ আছে। এগুলা এই ছয়টাই হচ্ছে প্রত্যেকটা অনুপাত। এই ছয়টা কি? প্রত্যেকটা অনুপাত। এই অনুপাতগুলা আসলে একটা অনুপাত মানে একটা ভগ্নাংশ। তাহলে সেই ভগ্নাংশটা কি? সেটা হচ্ছে আমাদের তিনটা টেকনিক যা মনে রাখতে হবে। একটা হচ্ছে সমুদ্রের পানি। আমরা সমুদ্রের পানি, যারা সমুদ্রের কাছাকাছি গেছি বা না গেলেও আমরা জানি, কারণ অনেকের মানে মুখে অবশ্যই শুনি বা আমরা বইয়েও পড়ছি। কি পড়ছি? যে সমুদ্রের যে পানিটা, সমুদ্রের পানিটা থেকে হচ্ছে ওটা লবণাক্ত। সমুদ্রের পানি কি লবণাক্ত না? কারণ আমাদের যে লবণ যে তৈরি করা হয়, যে লবণটা আমরা খাওয়ার কাজে ইউজ করি, এরকম ওরা তো বিভিন্ন কিছু দিয়া মানে ওটা সাইকে উঠায়, এরপর আরো বিভিন্ন মেশিং এর মাধ্যমে বা কিছু মেডিসিন হয়তো বা দেয়, ওগুলোর মাধ্যমে তৈরি করে। কিন্তু মূলত মূল যে লবণটা সেটা কিন্তু আমাদের ওই সমুদ্রের পানি থেকে নিয়ে আসে। তাহলে সমুদ্রে অবশ্যই লবণ আছে দেখাই তো, তাহলে আমরা বলতে পারি যে সমুদ্রে লবণ আছে। এটা আমরা বলতে পারি না? সমুদ্রে কি আছে? লবণ আছে। এখন আপনারা বুঝেন যে সমুদ্র মানে আমি কাকে বোঝাইছি। সমুদ্র মানে হইতেছে সাইনকে বোঝাইছি আমি। লবণ আছে মানে লম্ব ভাগ অতিভুজ। লবণ মানে লম্ব, অতি আছে মানে অতিভুজ। বুঝতে পারছেন? তাহলে সমুদ্রের লবণ আছে বা সমুদ্রের লবণ অনেক। অনেক লবণ আছে না? আমরা আজ এই যে সারা পৃথিবীর কত মানুষ আমরা লবণ খাইতেছি, লবণ কমতাছে। কত পরিমাণ লবণ আছে এখানে? আমরা বলতেই তো পারি যে সমুদ্রে অনেক, মানে লবণ অনেক, সমুদ্রে লবণ অনেক, এরকম আমরা বলতে পারি। অনেক মানে অতিভুজ, আর লবণ মানে লম্ব। তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে লম্ব এবং অতিভুজ এই দুইটার যে ভাগফল, এই দুইটার যে ভাগফল সেটাই হবে আমাদের সাইন থেটা। সাইন থেটার মানে আসলে কি নির্দেশ করে? সাইন থেটা মানে নির্দেশ করে হচ্ছে লম্ব এবং অতিভুজ একটা সমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব আর অতিভুজ যে আমাদের বের করলাম, এই দুইটার যে অনুপাত সেটাকে আমাদের বলা হবে সাইন থেটা। সেটাকে বলা হবে সাইন থেটা। এবং আমাদের সাইন থেটা আছে, এটার আবার বিপরীত আছে। আমরা বিপরীত শব্দ শিখছি না? তো আমাদের বিপরীত শব্দ জানতে হবে। মনে রাখবেন যে সাইনের বিপরীত কোসেক। সাইন এটার বিপরীত হইতেছে কোসেক। কস এর বিপরীত সেক, ট্যান এর বিপরীত কট। এগুলো কিন্তু আমি সূত্রের মধ্যে ফেলাইছি। আমি বলছি না যে 32টা সূত্র মুখস্থ করতে হবে। দেখেন 32টা সূত্র আমি কিভাবে মিলাইয়া দিই, হয়তো বা আজকের ক্লাসে আমি মিলিয়ে দিব। আজকের ক্লাসে আমি এই 32টা সূত্র আপনাদেরকে মিলিয়ে দিব। আপনারা শুধু ধৈর্য সহকারে দেখতে থাকেন। আর এগুলো কিন্তু প্রত্যেকটা আপনাদের নোট করতে হবে। এই প্রত্যেকটাই আমাদের, আমি উপরে লেখা দেই, এটা হচ্ছে 9.1। এটা হচ্ছে 9.1 নবম অধ্যায়। এই নবম অধ্যায় আমাদের হচ্ছে এটা 174 পৃষ্ঠা। 174 পৃষ্ঠা, এসএসসি সাধারণ গণিত নবম অধ্যায়। এটা আপনাদের এই যে, এটা আপনারা খাতায় নোট করবেন। অনেকজনে করবো কি অলসতা করবো, ওরা যাচ্ছে স্ক্রিনশট মারবো এবার ডাইরেক্ট। স্ক্রিনশট মারলে কিন্তু কোনোদিন শিখতে পারবেন না। স্ক্রিনশট মারবেন না কখনো, এটা খাতায় নোট করবেন। আপনি যদি স্ক্রিনশট মারেন ওটা মোবাইলেই থেকে যাবে, আপনার খাতায় আর কোনোদিন উঠবে না। সমুদ্রের লবণ অনেক, আর সাইনের বিপরীত হইতেছে কোসেক। তাহলে এটাকে এটার বিপরীত করা, এটারে বিপরীত করলে কি হবো? অতিভুজ যাবে উপরে, লম্ব আসবে নিচে। তো এটার সমান কি হবো? কোসেক সমান হবো হইতাছে অতিভুজ ভাগ লম্ব। অতিভুজ ভাগ লম্ব। এরপর আসেন, আমাদের তো সমুদ্র গেল। এরপর বিশেষ করে ছোট কালে আমরা এই জিনিসটা করছি। ওলাবান থাকতে একটা ঘর যদি অন্ধকার থাকতো, ঘরকে তো আমরা কক্ষ বলি। কক্ষ আর ঘর একই না? তো কক্ষে আমরা কই যে ওই ঘরে যাইস না কেন? কারণ ভূত আছে। এরকম ডর দেখাইছি না আমরা, যে ঘরে যাইস না, তাদের কিসে ধরবে, বুঝে ধরবে। এরকম কিন্তু আমরা একজন পোলাপান আর একজন পোলাপান এরকম আমরা ডর দেখাইছি। তো যাই হোক, আসলে কিন্তু ভূত বলতে কোনো কিছু নাই।
সত্য কথা বলতে এই ভূত আসলে এটা আমরা মানুষের মুখে, যেমন ঘোড়ার ডিম, ঘোড়া কি আসলে কোনোদিন ডিম পারে? এটা আসলে মানুষের মুখের একটাই, কিন্তু আসলে সত্যিকার অর্থে এই ঘোড়ারও কোনো ডিম নেই। আর ওই যে আমরা ছোট্টকালে যে বলি যে ওই ঘরে যাস না ভূত আছে, ডর দেখাবে, এরকম আমরা বলি। তো ওইটাই আমরা মনে রাখবো যে ঘর মানে কি কক্ষ, কক্ষে ভূত আছে, কক্ষে কি আছে? ভূত আছে। কক্ষে মানে কস, ভূত আছে, ভূত মানে ভূমি, আছে অতিভুজ, কক্ষে ভূত আছে মানে কষ্টটা হবে ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। এরকম সূত্রের সাহায্যে আমরা মানে এই জিনিসগুলো আমরা মনে রাখতে পারি, তাহলে আপনাদের জন্য কি হবে, একটু সহজ হবে আর কি। কিছু মানে এগুলো দেওয়া হইতেছে একটা একটু সহজ যেন হয়, একটু কঠিন করে না বোঝাইয়া আমি সবসময় চাই যে একটু সহজ করে মানে ছাত্রীরা যেন মানে একটু সহজে বুঝতে পারে জিনিসগুলা। যাই হোক, এবং স্যাক থেটার মান হচ্ছে, স্যাক হচ্ছে এই কসের বিপরীত, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কসের বিপরীত সেক, ট্যানের বিপরীত হচ্ছে কট। এই সেক মানে হইতাছে কসের বিপরীত, তাহলে অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ ভাগ ভূমি। আচ্ছা, এবার আমাদের ভূতের আর একটা কাহিনী আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, একজন মানুষের ক্ষেত্রে, আচ্ছা আমরা মুখে মুখে যেহেতু বলি যে ভূত বলতে কোনো কিছু আছে, আচ্ছা ভূত তো একটা দিলে প্রাণী হবে তাই না? প্রাণী হবে, যেহেতু সে ডর দেখাইতে পারে, চলাচল করতে পারে, তো তার ভিতরে রুহ আছে, তার ভিতরে একটা শক্তি আছে, যার কারণে তো সে পারবে, তাছাড়া তো আর একজন মানুষকে ডর দেখাইতে পারবে না। আচ্ছা যাই হোক, তো ওই বিষয়টিকে আপনারা মনে রাখবেন যে আবার একজন মানুষ, একজন মানুষের অনেকজনের চোখ টেরা হয় না, টেয়ার সুইটা কই আমরা, টেয়ার সুইটা, তো টেয়ার চোখ বা অনেকজনের চোখ ঠিকই আছে তাও কিন্তু আমরা চোখ টেরা করতে পারি। তো ওই জিনিসটা আবার আহ, মানুষ কিন্তু লম্বাও হয়, তাহলে ওই ভূতটা হইতাছে টেরা এবং লম্বা। তাহলে আমাদের এই ট্যানের ক্ষেত্রে যে ট্যানের ক্ষেত্রে, ট্যানের ক্ষেত্রে যে ভূতটা আসবে সেই ভূতটা হচ্ছে আমাদের একদম চোখ টেরা, টেয়ার সুইকা। ওই ভূতটা কি? টেয়ার সুইকা এবং অনেক লম্বা, কি লম্বা। তার মানে আমাদের মনে রাখতে হবে টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। টেরা মানে টেন, টেরা মানে কি? টেন। লম্বা মানে লম্ব, লম্ব ভূত মানে ভূমি, তাহলে টেরা লম্বা ভূত। আর টেনের বিপরীত হইতেছে, টেনের বিপরীত হইতেছে কট। তাহলে এটা হবে আমাদের ভূমি বাক লম্ব। তাহলে আপনাদের যে জিনিসগুলা দিলাম, এই জিনিসগুলা এই সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমাদের এই যে এই সমকোণী ত্রিভুজ থেকে আমি 34 মিনিট যাবত এই সমকোণী ত্রিভুজটা নিয়ে আমি কথাবার্তা বললাম। এগুলা থেকে আমি টান দিয়ে আমি পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আসছি, সেখান থেকে টান দিয়ে আমি আবার এই সাইন কস ট্যান কোসেক সেক কট এগুলা কোথা থেকে কোনটা আসলো সে বিষয়গুলো আপনাদেরকে আমি দিচ্ছি। এই ছয়টাকে বলা হয় আমাদের বাহুর সাথে কোণের সম্পর্ক, এগুলো হচ্ছে বাহুর সাথে কোণের সম্পর্ক, আর এগুলো হচ্ছে বাহুর সাথে বাহুর সম্পর্ক। এগুলো বাহুর সাথে বাহুর সম্পর্ক, মানে তিন ধরনের সূত্র আছে আমাদের, মানে এই নবম অধ্যায়ে আমাদের তিন ধরনের সূত্র আছে। একটা হচ্ছে বাহুর সাথে বাহুর সম্পর্ক, বাহুর সাথে কোণের সম্পর্ক, আর একটা হচ্ছে কোণের সাথে কোণের সম্পর্ক, কোণের সাথে কোণের সম্পর্ক।
সেই বিষয়গুলো আপনাদেরকে দিব। এর আগে আপনাদেরকে দেখায় যে এখন অলরেডি আমাদের কয়টা সূত্র আমাদের বোর্ডে লেখা আছে। আমাদের অলরেডি আমি বলছিলাম যে এই যে উপরে যে এটা অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটার মধ্যে তিনটা সূত্র লুকিয়ে আছে। কয়টা? তিনটা। কারণ আমরা ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার লিখতে পারি, আবার লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার লিখতে পারি। তাহলে কি আমাদের তিনটা সূত্র হলো না? তাহলে হিসাব করেন, তিনটা। এরপর হচ্ছে আমাদের এই যে দেখেন আপনাদের বলছিলাম যে এই যে ছয়টা, এই ছয়টা হচ্ছে আপনার সূত্র, এই ছয়টা আপনার সূত্র। এবং এই ছয়টা ছয়টা হচ্ছে এই যে একটা আরেকটা যে বিপরীত, এই কথাগুলো কয়টা আছে এখানে? তিনটা। সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট, তাহলে আরো তিনটা। তো ছয়টা আর তিনটা কয়টা হলো? নয়টা। তাহলে আগে ছিল তিনটা, এরপরে হলো নয়টা, এরপরে নয়টার পরে তাহলে মোট 12টা হয়েছে আমাদের অলরেডি। এখন আমাদের আরো কয়টা বাকি রয়েছে? আরো 20টা। দেখেন আরো 20টা সূত্র আমি আপনাদেরকে লিখে দিই। ওই 20টা হচ্ছে আমাদের কোণের সাথে কোণের সম্পর্ক, কোণের সাথে কোণের সম্পর্ক। সমকোণী ত্রিভুজ নিয়ে যেহেতু আলোচনা, সমকোণী ত্রিভুজটা আমি রাইখা দিলাম। এখন সেই জিনিসটা হচ্ছে আমাদের আমাদের সাইন কস ট্যান কোসেক সেক কট এগুলো ছিল, কোনটা কোনটার বিপরীত সেটা আমরা জানি। আমাদের শুধু একটা কথা মনে রাখতে হবে, তাহলে আমরা আরো 9টা সূত্র পারবো। আমাদের যে 20টা সূত্র যে বাকি আছে না, এই 20টা সূত্রের মাধ্যমে এই 20টা সূত্র আমরা এমনি এমনি পারবো। জাস্ট আমাদের একটা কথা মনে রাখতে হবে। কয়টা কথা? একটা কথা। সেই কথাটা হচ্ছে আমাদের যে কোনো একটা অনুপাত, যেমন সাইন একটা অনুপাত, কস একটা অনুপাত, ট্যান একটা অনুপাত। অনুপাত মানে ভগ্নাংশ, ভগ্নাংশের রূপটা আসলে কি সেগুলো আপনাদেরকে দেখাইছি। এখন এই যে জিনিসগুলো আছে আসলে সি তো একবারে মুছেই গেছে আসলে। তাহলে কি আমাদের যে এই অনুপাতগুলা আসলে কোনটার সাথে কোনটার কি সম্পর্ক? মনে রাখবেন যে কোন একটা অনুপাতের সাথে ওটার বিপরীত অনুপাত, কোন একটা অনুপাত ওটার সাথে ওটার বিপরীত অনুপাত যদি আমি গুণন করি, সাইনের বিপরীত কি? কোসেক। সাইন আর কোসেক যদি আমি গুণন করি, সাইন থিটা এবং কোসেক থিটা, এই দুইটা একটা আরেকটার কি বিপরীত না? সাইন এবং কোসেক, আমরা সূত্র তো একটু আগেই বললাম সাইনের বিপরীত কোসেক। একটা অনুপাত এবং ওইটার বিপরীত অনুপাত যদি আমরা গুণন করি, গুণন করলে অলওয়েজ 1 হবে। তাহলে বলেন তো এখান থেকে আমাদের সাইন থিটার মানটা কি আসবে? এক পাশে যদি গুণন আকারে থাকে, আরেক পাশে যাই না আমাদের কি হবে? ভাগ হবে। তাহলে আসবে 1/কোসেক। এরপর আসবে হচ্ছে আমরা যদি কোসেক যদি রাখি, কোসেক হবে আমাদের 1/সাইন, 1/সাইন হবে না? আবার দেখেন একটা অনুপাতের সাথে ওটার বিপরীত অনুপাত আমাদের গুণ করতে হবে, তাহলে 1 হবে। তাহলে cos একটা অনুপাত, এটার বিপরীত অনুপাত এটা হচ্ছে sec। এগুলাকে এখন আর লেখা দেওয়া লাগবো। cos থিটার মানটা কি আসবো? গুণন আছে ওই পাশে দেয় ভাগ, 1/sec থিটা। আবার sec থিটা আসবো হচ্ছে 1/cos থিটা। এরকম কিন্তু আমাদের আসতে থাকবে। আবার tan এবং cot হচ্ছে একে অপরের বিপরীত, তাহলে tan ইন্টু cot হবে আমাদের 1। তাহলে tan থিটা হবে 1/cot আর cot থিটা হবে আমার 1/tan। তাহলে এরকম আমাদের হবে। তাহলে এই যে 9টা সূত্র দেখেন, তাহলে আমাদের আরো 9টা, তাহলে আরো 9টা হয়েছে, আরো 9টা। এরপর দেখেন আমাদের আরো আছে আমাদের কয়টা? আরো হচ্ছে আমাদের আরো 11টা সূত্র আছে। এই 11টা সূত্র হচ্ছে আমাদের বর্গ রিলেটেড। এগুলা দেখেন পাওয়ার 1 ছিল, পাওয়ার 1 করে ছিল, আর এখন যেগুলো দিব সেগুলো হচ্ছে পাওয়ার 2। মানে আমাদের যে এই কোণের সাথে যে কোণের সম্পর্কগুলা, এগুলো আমাদের দুই ধরনের। একটা হচ্ছে পাওয়ার 1 বিশিষ্ট সূত্র, আমার হচ্ছে পাওয়ার 2 বিশিষ্ট সূত্র।
পাওয়ার 1 বিশিষ্ট সূত্রগুলো আপনাদেরকে, পাওয়ার 1 বিশিষ্ট সূত্র আরো দুইটা আছে, সেটা আপনাদেরকে দেখাই দিলে পাওয়ার 1 বিশিষ্ট সূত্রগুলো আমাদের শেষ হবে। এরপর হচ্ছে আমাদের পাওয়ার 2 বিশিষ্ট সূত্রগুলো আমি দিব। পাওয়ার 2 বিশিষ্ট সূত্রগুলো আপনাদের দিব। তো পাওয়ার 1 বিশিষ্ট সূত্র আরেকটা হচ্ছে, আমরা যদি sin কে cos দিয়ে ভাগ করি, sin কে cos দিয়ে ভাগ করি, তাহলে আমাদের tan আসবে। তাহলে tan এর বিপরীত কি? cot। cot তাহলে কি হবে? cot হচ্ছে আমাদের cos বাই sin আসবে। তাহলে tan হচ্ছে sin বাই cos, তাহলে cot হচ্ছে tan এর উল্টা, তাহলে এটা হবে আমাদের cos বাই sin। তাহলে এই দুইটা সূত্র আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখন যদি একটা স্টার দেওয়ার যদি একটা অপশন থাকতো, তাহলে আমি অনেকগুলা চতুর্দিকে আমি স্টার দিয়ে দিতাম, কারণ এগুলো হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে আমাদের আর বাকি আছে 9টা সূত্র। এই 9টা সূত্র আমাদের স্কোয়ার সংক্রান্ত। এগুলা হচ্ছে আমাদের সাইন কে বর্গ করা, সাইন কে বর্গ করলাম এবং কস কে বর্গ করলাম, দুইটার বর্গের সমষ্টি সবসময় 1। দুইটার বর্গের সমষ্টি, দুইটা কোণ যদি আমাদের সেম হয়, দুইটা কোণ আমাদের সেম হইতে হবে। এখানে থিটা হলে এখানেও থিটা, সাইন কে বর্গ এবং কসের বর্গ, দুইটা বর্গের সমষ্টি আমাদের 1। তাহলে সাইন স্কোয়ার থিটা হবে আমাদের 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর যদি কস স্কোয়ার থিটা যদি রাখি, তাহলে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এরকম আমাদের হবে। এটা হচ্ছে আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এই কথাটা মনে রাখলেই আমাদের আরো দুইটা সূত্র আমরা পারলাম। এরপর হচ্ছে আমাদের এসটি দিয়ে আমরা মনে রাখবো। এসটি, এস তে হইতাছে sec, টি তে হইতাছে tan। তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, এটার ফর্মুলা হচ্ছে 1। তাহলে এখান থেকে আমাদের আরো দুইটা আসবে। একটা হইতাছে sec স্কোয়ার থিটা, যার ফর্মুলা হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা, আর হচ্ছে আমাদের tan স্কোয়ার থিটা আসবে হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস 1। sec স্কোয়ার থিটা হবে 1 প্লাস tan স্কোয়ার থিটা, আর tan স্কোয়ার থিটা হবে sec স্কোয়ার থিটা মাইনাস 1। যাই হোক, আমার কলমের কালি মনে হয় শেষের দিকে, কলমের কালি মনে হয় শেষের দিকে, লেখাগুলো এখন আস্তে আস্তে শুধু হালকা হয়ে আসতেছে। তাহলে এরপর হচ্ছে আমাদের যদি আমি বলি যে কি করে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, ওটা সমান হচ্ছে 1। ওইখান থেকে আরো দুইটা আসবে। তাহলে দেখেন এগুলো হচ্ছে আমাদের 9টা আর দুইটা, তাহলে কয়টা হলো? আরো 11টা, 11টা। এবার হচ্ছে আমাদের এই সাইডটা যোগ করি, 3 আর 9 12, 12 আর 9 হচ্ছে 21, 21 আর 11 হইতাছে 32। তাহলে আমাদের ফর্মুলা কয়টা মনে রাখতে হবে এই অধ্যায়ের জন্য? এই মোট 32টা সূত্র। তার মানে এই সম্পূর্ণ অধ্যায় আলোচনা করতে আমাদের এই মোট 32টা সূত্র আমাদের মনে রাখতে হবে। এর বাইরে আর একটা কিচ্ছু এক চুল পরিমাণ, আমি বীজগণিতের দিন বলছিলাম মাত্র 3.1 পারার জন্য আমাদের মাত্র 11টা সূত্র মনে রাখতে হয়। 3.2 এর জন্য আলাদা থাকবে, 3.3 এর জন্য আমি আলাদা আলাদা দিব। আর ত্রিকোণমিতির ক্ষেত্রে আমাদের 9.1 এবং 9.2 আছে। 9.1 এর জন্য আমাদের এই 32টা সূত্র আমাদের মনে রাখতে হবে। আর অতিভুজ কিভাবে নির্ণয় করতে হয়, ভূমি কিভাবে নির্ণয় করতে হয়, লম্ব কিভাবে নির্ণয় করতে হয়, কোন বাহু দ্বারা কি নির্দেশ করতেছে, সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাইছি। তো আসলে এই ক্লাসটা আপনাদের জন্য কেমন লাগছে? আপনারা অবশ্যই দেখবেন যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ওই বীজগণিতের অধ্যায়টির লিংক দেওয়া থাকবে। এই দুইটা ক্লাস আপনারা করবেন, দুইটা ক্লাস করে আপনারা ডিসিশন নেবেন যে হ্যাঁ আসলে কতটুকু উপকার আমাদের হইতেছে, আসলে আমরা কতটুকু তার ক্লাসটা বুঝতে পারতেছি। এইভাবে আপনারা ডিসিশন নেবেন, এরপর আমার সাথে যোগাযোগ করবেন। তখন আমি কি করব, আমি আমার যে কোর্সটা ওটা সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত, ওইখানে গ্রুপেই দেওয়া আছে, আমি আপনাদেরকে যখন
ওই সেন্ড মানি করে যখন আমাকে দিবেন তখন আমি কি করব, আপনাকে গ্রুপে অ্যাড দিব। গ্রুপে আপনাদের এই কোর্স সম্পর্কে, কোর্সে কি কি দেওয়া থাকবে, কোর্স সম্পর্কে সকল কিছু আমাদের ওইখানে গুছিয়ে দেওয়া থাকবে। আর অলরেডি পোলাপান আসছে, অলরেডি আমাকে বলছে যে হ্যাঁ আমি কোর্সটা করব। তো এরকম কিন্তু আমাদের অলরেডি বলছে। তো যাই হোক, আমরা অতি শীঘ্রই যখন আমাদের বেশ কিছু স্টুডেন্ট আসবে, 50, 60 জন, 70 জন বা 100 জন যখন আসবে, 100 জন হইলেই আমরা কি করব, ক্লাস নেওয়া শুরু করব। 100 জন হওয়া মাত্রই আমরা ক্লাস নেওয়া কি করব, শুরু করব। এর আগে আসলে শুরু করতে পারতাছি না, কারণ 100 জনের যদি না হয় তাহলে এটাকে আমি কিসের ক্লাস নেব? এটা মিনিমাম 100 জন স্টুডেন্ট হইতে হবে, আর পরে আমি ক্লাসটা নিতে পারবো। তো ক্লাসটা যেন তাড়াতাড়ি শুরু হয় এটার জন্য আপনারা একটু হেল্প করবেন। আর আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।